আজকের টপিক হচ্ছে প্লেন টেবল সার্ভেইং। another topic আমরা previously introduction to survey, reconnaissance survey, chain survey, reconnaissance survey as a part of chain survey এই বিষয়গুলো আমরা দেখেছিলাম। reconnaissance survey থেকে আরো কিছু অংশ পড়তে হবে। যাই হোক, আজকে আমরা পড়বো প্লেন টেবল সার্ভে। কিভাবে প্লেন টেবল সার্ভে করতে হয়, এটা পুরোপুরি প্র্যাকটিক্যাল ফিল্ডের কাজ। ড্রয়িং এবং অবজারভেশন both measurements and drawing simultaneously করা হয় at a time, দুটো কাজ। that means ফিল্ডে যখন তুমি ফিল্ড সার্ভে করতে যাচ্ছ তখন তুমি মেজারমেন্টস এর সাথে সাথে ড্রয়িং, এই দুটো কাজ একসাথে চলবে। এটাই হচ্ছে প্লেন টেবল সার্ভে। সার্ভে ফিল্ড সার্ভেতে এই কাজটা অনেক গুরুত্ব সহকারে করানো হয়। তো এইখানে থিওরিটিক্যাল পার্টে শুধু আমরা মেথড গুলো কি কি আছে জানবো, ডেফিনিশন জানবো, আর কি ধরনের এরিয়া হলে এই কাজটা কখন কোন কোন মেথডটা ব্যবহার করে কাজটা করা যাবে, কি ধরনের এরিয়ার জন্য সুইটেবল, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি আছে, অন্য সার্ভের সাথে এটার ডিফারেন্সটা কোথায়, এরকম কিছু কোয়েশ্চেন আকারে আসে। সো এই বিষয়গুলোতে হাইলাইট করবা। তাছাড়া ইনস্ট্রুমেন্ট কি কি ব্যবহার হয়, ইনস্ট্রুমেন্ট ব্যবহারের ক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট গুলার পরিচিতি, ডেফিনেশনস, ডিটেল, খুব একটা ডিটেল লাগবে না, বাট তোমাকে আইডিয়া থাকতে হবে যে কি কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার হচ্ছে, কোনটা কি কাজে লাগছে, কিভাবে কাজগুলো করতে হচ্ছে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি প্লেন টেবল সার্ভেতে একটা সার্ভে ওর ট্রাইপড স্ট্যান্ডের উপর একটা ড্রয়িং বোর্ড লাগানো আছে। সেই ড্রয়িং বোর্ডের মাধ্যমে সে ড্রয়িং শিটে ড্রয়িং করছেন, এবং পাশাপাশি আরেকটা গ্রুপ আছে যারা অবজেক্ট অবজার্ভ করছে, অবজেক্ট গুলো লোকেশন কোথায় আছে সেটা অবজার্ভ করছে। এখানেও দেখা যাচ্ছে একই রকম ভাবে একটা সার্ভে। So definition of plane table survey. Plane tabling is a graphical method of surveying in which the fieldwork and plotting are done simultaneously. Also, fieldwork and drawing is done at a time. This is accuracy is not required in size and such of task, or in this kind of works, plane table survey is used. The plane table consists of essentially a drawing board mounted on a tripod and a straight edge called an elidate. So two basic parts and two basic instrument in plane table survey. One is a drawing board mounted on a tripod, and another one is elidate. Principle of plane table survey. The principle of plane tabling is parallelism, meaning that the rays drawn from a station to objects on the paper are parallel to the lines from the station to the objects on the ground. That means তুমি প্যারালালিজমের মাধ্যমে কাজটা করবে। তুমি ড্রয়িং শিটে যে লাইনটা আঁকছো সেটা প্যারালাল কার রিয়েল ফিল্ডের যে লাইনটা তুমি চিন্তা করতেছো বা লাইনটা দেখতে পাচ্ছ তার প্যারালালি হবে। এক্স্যাক্টলি ওই লাইন বরাবর হবে না, কারণ হচ্ছে তোমাকে এলিডেট ব্যবহার করতে হচ্ছে। এলিডেটে তুমি সাইড বা ভিশন যেটা করবা সেই ভিশনটা সেন্টার পয়েন্টে বা এলিডেটের সেন্ট্রাল পয়েন্ট বরাবর তুমি সাইড করবা বা চোখে দেখবা। কিন্তু ড্রয়িং যখন করবা এলিডেটের যে ফ্রেমটা তো একটা রেক্টেঙ্গুলার শেপের ফ্রেম থাকে। সো সেই ফ্রেমের সেন্টারে তো তুমি ড্রয়িং করতে পারছো না, তোমাকে একটা সাইডে স্কেল করা আছে সেখানে ড্রয়িং করবা। সুতরাং সেই কারণে এটা প্যারালাল একটা লাইন ড্র হয়। So its principle is parallelism, and the relative positions of the objects on the ground represented by their plotted position on the paper.
and lie on the respective rays. যে রে গুলো ড্র করছো তাদের রিলেটিভ পজিশন গুলো গ্রাউন্ডের সাথে প্যারালাল থাকবে। Okay. Plane table is always placed at each of the successive station parallel to the positions occupied at the starting point by starting station. স্টার্টিং স্টেশন থেকে পরবর্তী যে স্টেশন গুলোতে আমার শিফটিং হচ্ছে, ইনস্ট্রুমেন্ট শিফটিং হচ্ছে, তখন আমাকে খেয়াল করতে হবে ওরিয়েন্টেশনটা যাতে একই ডিরেকশনে আমি করি। সাপোজ আমি যখন ড্রয়িং করতেছি এলিডেটের, তখন আমি একবার ডান পাশে একবার বাম পাশে ড্রয়িং করব না, প্রতিবারই আমি একটা নির্দিষ্ট সাইডে ড্রয়িংটা করব, সেটা হয় লেফট সাইড অর রাইট সাইড, বোথ সাইডে করব না, যে কোনো একটা সাইডে আমি ড্রয়িংটা করব যাতে ইকুয়ালি আমি পুরো সার্ভেটা ইকুয়াল ইম্পর্টেন্সের মাধ্যমে ইকুয়ালি সম্পন্ন হয়। So plane tabling is a graphical method of surveying that the field work and plotting are done simultaneously, and such service does not involve the use of field book. So in this case, no field book is required. Field book এর কোনো প্রয়োজন নেই, only তোমাকে ড্রয়িং শিটে একবারে ড্রয়িং হয়ে যাচ্ছে, এবং ডাটা যেটা মেজার করা দরকার সেটাও তুমি মেজার করে ড্রয়িং শিটে কাট করে নিচ্ছ। তার মানে ডাটা প্লটিং এবং মেজারমেন্ট বোথ আর ডুইং এট এ টাইম। এন্ড সো তুমি যেহেতু ড্রয়িং করছো একটা স্কেল তো ইনভলভ থাকবে, নির্দিষ্ট একটা স্কেল কত রেশিওতে তুমি বসাচ্ছ সেটা আগে ফিক্সড করে নিতে হবে, তারপর স্কেলে অনুযায়ী তোমাকে ড্রয়িং করতে হবে। Plane tabling is mainly suitable for filling interior details where traversing is done by theodolite. Sometimes traversing by plane table may also be done. So traversing ও করা যায় theodolite এর মাধ্যমে অথবা plane table এর মাধ্যমে for filling the interior details of area. But this survey is recommended for work where great accuracy is not required, যেটা আগেও বলেছি, কাজের অ্যাকুরেসি খুব বেশি একটা দরকার না এরকম জায়গায় এটা ব্যবহার করা হয়। তার মানে এটা খুবই সিম্পল টাইপের, প্লাস ইম্পর্টেন্সটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট রাফলি কোন একটা আইডিয়ার জন্য, বা রাফলি বলবো না, মডারেটলি নিডেড এরকম একটা কাজের জন্য প্লেন টেবল সার্ভে করা যেতেই পারে। The fitting and fixing arrangement of this instrument is not perfect. Most accurate measurement cannot be expected. So plane table তো ট্রিপয়েড স্ট্যান্ড দেখলাম আমরা, ট্রিপয়েড স্ট্যান্ডে ফিক্সড করতে হয়, ড্রয়িং শিট বসিয়ে ড্রয়িং করতে হয় ফিল্ডেই। সো এটা খুব একটা অ্যাকুরেটলি আসলে করা পসিবল হয় না ফিল্ডে অ্যারেঞ্জমেন্ট বা ফিক্সিং। যেমন প্লেন টেবলটাকে যদি আমরা একটা আন্ডুলেটেড গ্রাউন্ডে বসাতে যাই, সেখানে এটা ফিল্ড সেটআপ বা হরাইজন্টালের সাথে লেভেলে নিয়ে আসাটা খুব মুশকিল হয়ে যাবে। তো এই কারণে প্লেন টেবলটার ইউজটা এরকম মডারেট ইম্পর্টেন্ট কাজের জন্য। এরকম দেখতে হয় প্লেন টেবল, ট্রিপড স্ট্যান্ড থাকে, উপরে বোর্ড থাকে, বোর্ডের উপরে ড্রয়িং শিট লাগিয়ে নিতে হয়, অনেক ক্ষেত্রে ড্রয়িং শিট সহ ফিক্স থাকে, আর বেসিক্যালি ড্রয়িং শিটটাকে পিন দিয়ে অ্যাটাচ করে নিতে হয়। Other equipments and accessories for plane tabling. What are the other equipments? The following instruments are used in plane table survey, which are plane table, tripod, and elidate basic instrument. Tripod stand তো দেখা যাচ্ছে, আর প্লেন টেবলও দেখতে পাচ্ছি। এলিডেট হচ্ছে এইখানে যেটা দেখা যাচ্ছে ইউ শেপ দেখতে পাচ্ছি এলিডেট, এটাতে স্কেল মাউন্টেড থাকে এবং উপরে স্কেল আছে বা ভিশন আই সাইটের জন্য পয়েন্ট করা আছে, এটাকে আমরা এলিডেট বলি। অ্যাক্সেসরিজ কি আদার অ্যাক্সেসরিজ, বেসিক ইকুইপমেন্টস এই তিনটা, আর আদার অ্যাক্সেসরিজ হিসেবে স্যার এলইডি দ্বারা আসলে কি কাজ করব আমরা? এটা কাজ এলিডেট একটু ডিটেইল আর একটু পরে দেখবো। এলিডেট দিয়ে জাস্ট আমরা অবজেক্ট গুলো দেখবো, আর সাথে ড্রয়িং যেটা করা দরকার, স্ট্রেট লাইন, এখানে তো সব স্ট্রেট লাইন প্যারালালিজমের মাধ্যমে হবে, সেই স্ট্রেট লাইনটা ওই অবজেক্ট বরাবর ড্রয়িং করব। আর একটু সামনে গেলে আর একটু ক্লিয়ার হবে এলিডেটের পিকচার যদি আমরা দেখতে পারি। হ্যাঁ, এলিডেট এরকম দেখতে, এখানে সাইড ভ্যান এবং অবজেক্ট ভ্যান দুটো ভ্যান আছে। সাইড ভ্যান মানে তোমার চোখ থাকবে এখানে, তুমি এখানে দেখবে, আর অবজেক্টটাকে তুমি ওখানে রেঞ্জিং রড ধরা থাকবে অবজেক্টে, সেই রেঞ্জিং রডটাকে তুমি সাইড করবে বা দেখবা চোখে, সে দেখার সময় দ্যাট মিন্স তুমি ড্রয়িং শিটটাকে ওই বরাবর
বা ড্রয়িং শিট আদার মেজারমেন্টস গুলো তুমি নিবা। সাপোজ তুমি নর্থের সাথে ঠিক করে নিলা, তারপর তুমি প্লেন টেবলটাকে ইচ্ছা মতো যে কোনো ডিরেকশনে ঘুরিয়ে তুমি ডাটাগুলো নিতে পারবা। আসসালামু আলাইকুম স্যার। স্যার কি আছে? স্যার তো নাই, অনেকক্ষণ আগে বের হয়ে গেছে নেটওয়ার্ক হাই প্রবলেমের কারণে। মুভি। ওয়ালাইকুম আসসালাম। আরে স্যার নাই, সাইমা সুলতান
সরি, পাওয়ার চলে গিয়েছিল, কানেকশন লস্ট হয়ে গেছে। ওকে, আমরা পাওয়ার চলে যাওয়ার কারণে ইন্টারাপ্টেড হয়ে গিয়েছে। সো প্লেন এলইডি সম্পর্কে বলছিলাম, এখানে দুটো ভ্যান থাকে, একটাকে বলা হচ্ছে সাইড ভ্যান আর একটা অবজেক্ট ভ্যান। সাইড ভ্যানে তোমার তুমি দেখবে, আর অবজেক্ট ভ্যানটাকে তুমি সাইড মানে চোখের সাহায্যে ভ্যানের এখানে ক্রস ওয়্যার থাকে, ওই ক্রস ওয়্যারটাকে তুমি রেঞ্জিং রড যেটা আছে তার সাথে সাইটিং করে তুমি অবজেক্টটাকে ডিফাইন করবা, এবং যে এডজ আছে ওই পাশে ডান পাশে আরেকটা এডজ আছে যেখানে স্কেল করা থাকে, এভাবে করে স্কেলিং করা থাকে, সেই স্কেল বরাবর তুমি লাইন ড্র করবা। দেন অবজেক্টের ডিসটেন্সটাকে তুমি কতটুকু সেটাকে স্কেলে কনভার্ট করে তারপর তোমাকে বসাতে হবে। এটা প্লেন এলইডি দেখতে পাচ্ছি ফিল্ডে কিভাবে করে তুমি কাজটা করতে হবে সেটা দেখানো হচ্ছে। প্লেন এলইডি কথা বললাম। এরপরে আছে অ্যাক্সেসরিজ গুলোর মধ্যে ট্র্যাপ কম্পাস। ট্র্যাপ কম্পাস দিয়ে আসলে কি করা হয়, জাস্ট ডিরেকশনটাকে তুমি ম্যাগনেটিক নর্থের সাথে কতটুকুতে আছে, তো এটা শুধু নর্থ ফিক্সড করা বা একটা রেফারেন্স ডিরেকশনের জন্যই ট্র্যাপ কম্পাস ইউজ করা হয়। তুমি কাজটা যখন শুরু করবে তোমাকে তো বুঝতে হবে তুমি কোন ডিরেকশনে কতটুকু অ্যাঙ্গেলে কাজটা হচ্ছে সেটা বুঝতে হবে। তো সেটা বোঝার জন্য তোমাকে ট্র্যাপ কম্পাস ইনিশিয়ালি তোমাকে একটা রেফারেন্স লাইন নিয়ে নিতে হবে, সেটা হচ্ছে নর্থ লাইন বেসিক্যালি আমরা ব্যবহার করি ড্রয়িং এর ক্ষেত্রে। তো নর্থ লাইনটাকে তুমি ম্যাগনেটিক ট্র্যাপ কম্পাসের মাধ্যমে তুমি ঠিক করে নিবা, ঠিক করে একটা লাইন তুমি ড্রয়িং শিটে ড্রয়িং করেও রাখবা, ডিরেকশন দিয়ে রাখবা দিস ইজ নর্থ। দেন তুমি আদার ডিটেলস গুলোকে ওই রেফারেন্স লাইনের সাপেক্ষে তুমি চেঞ্জ করে নিতেই পারবা। স্পিরিট লেভেল, লেভেল হলো কিনা যে টেবলটা ইউজ করছো গ্রাউন্ড টেবল, কিভাবে টেবলটা সেটা তোমার হরিজন্টালের সাথে লক আছে কিনা সেটা দেখার জন্য নেক্সট হচ্ছে তোমার ইউ ফর্ক আর প্লাম্ব আপ। প্লাম্ব আপ হচ্ছে তোমাকে সেন্টার পয়েন্টটা, যে পয়েন্টটা তোমার স্টেশন, সেই স্টেশন পয়েন্টটাকে ড্রয়িং শিটে রিপ্লেস করার জন্য প্লাম্ব আপ অথবা ইউ ফর্কও বলা হয়। আর ইউ ফর্ক উইথ প্লাম্ব আপ যে কোনোটা হতে পারে। ইউ ফর্ক মানে ইউ এর মতো যে প্লেন টেবলটাকে অতিক্রম করে ইউ দিয়ে দেন প্লাম্ব আপটা ঝুলানো থাকে। সো ইউ ফর্ক উইথ প্লাম্ব আপ, দেন ওয়াটারপ্রুফ কাভার। ওয়াটারপ্রুফ কাভার যদি রেইনি সিজন হয় সেজন্য প্রয়োজন হতে পারে। ড্রয়িং পেপার, পেন্স, ড্রয়িং শিটটাকে অ্যাটাচ করার জন্য, ড্রয়িং অ্যাক্সেসরিজ। সো দিস আর দ্য আদার অ্যাক্সেসরিজ ফর ডুইং প্লেন টেবল সার্ভে। ড্রয়িং বোর্ডের ডিটেল বলা আছে এখানে, এগুলো দরকার নেই আসলে, জাস্ট থিওরিটিক্যাল এইসব কিছু বুঝতে পারার কোনো দরকার নেই। ড্রয়িং বোর্ড, প্লেন এলইডিটা দরকার হবে। প্লেন এলইডি কি তার সম্পর্কে ডিটেইলে বলো। শর্ট নোট অন প্লেন এলইডি consists of a metal box suit stated ruler about 50 centimeter long. যে স্কেলটা বললাম প্লেন এলইডির সাথে একটা স্কেল থাকে, সেটা 50 সেন্টিমিটারের মতো লম্বা হতে পারে। The beveled edge of the LED is called fiducial edge, যেটা স্ট্রেট থাকে সেটাকে বলা হবে fiducial edge. It consists of two vanes at the ends. The vanes are hinged and folded when the LED is not in use. Fold করে রাখা যায় ভ্যান্স গুলোকে। একটা যেটা one of the side vanes is provided with a narrow slit and the center vertical arrow here. Other vanes are known as side vane. It's provided with narrow slit with three holes, one at the top, at the bottom, and in the middle. Side vane তিনটা হোল থাকবে, সেটাকে বলা হচ্ছে সাইড ভ্যান।
টপ বটম এবং মিডলে প্রয়োজন অনুযায়ী যখন যে অবজেক্টের হাইট অনুযায়ী তুমি সেটা ব্যবহার করতে পারবা। Plain editor আরো ডিটেইল আছে। The other pen which is known as object pen is open and carried a hair or a fine thread or a thin wire stretched between the top and bottom of the slit. এই ক্রসওয়্যারের মতো একটা ওয়্যার থাকবে, ক্রসওয়্যার, সেটা টপ এন্ড বটম পর্যন্ত, এটাকে অবজেক্ট পেন বলা হচ্ছে। With the help of the slit, a definite line of straight may be established parallel to the ruling edge of the elidate. And the length of the ruling edge should be equal to the smaller side of the plane table. এখানে যেটা বলা হচ্ছে প্লেন টেবলের স্মলার সাইড যেটা স্মল সবচেয়ে মিনিমাম ডাইমেনশন যেটা তার থেকে লেন্থ কম থাকবে, সরি ইকুয়াল হবে লেন্থ অফ দ্য রোলিং এজ। A plain elidate can be used only when the elevations of the objects are low. প্লেন এলিডেট যখন এলিভেশন গুলো কম থাকে, আন্ডুলেশন কম থাকে বা ডিটেইল গুলো খুব একটা হাইট থাকবে না, সেই ধরনের ক্ষেত্রে এই এলিডেটটা ব্যবহার করা হবে। আমরা দেখতে পেয়েছি। দেন টেলিস্কোপিক এলিডেট, যেটাকে আমরা হাইটের সাথে ভেরিয়েশন যদি বেশি থাকে তখন টেলিস্কোপিক এলিডেট। It is used to take inclined sights, that means inclination undulation যদি থাকে। It increases the range and accuracy of the sights. Range এবং accuracy বৃদ্ধি হবে। Consists of a small telescope with a level tube. A graduated scale is mounted on the horizontal axis. On side of the metal rule is used as working aids along with lines are drawn. The angles of elevation or the depression can be read on the vertical circle. অ্যাঙ্গেল আর এলিভেশনের যে অ্যাঙ্গেলটা সেটা রিড করা যাবে ভার্টিক্যাল একটা সার্কেলের মতো করে স্কেল প্রোভাইড করা থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি টেলিস্কোপিক এলিডেট। আসসালামু আলাইকুম স্যার। স্যার আছি আলহামদুলিল্লাহ। স্যার বলুন। হ্যাঁ আছি স্যার। স্যার স্যার আমার তো আবার আলী স্যার আমাকে দিলেন স্যারটা। হ্যাঁ আচ্ছা সরি স্যার। হ্যাঁ ঠিক আছে। তো টেলিস্কোপিক এলিডেটে যেটা বললাম, একটা ভার্টিক্যালি স্কেল থাকে যেটা দিয়ে তোমার ভার্টিক্যাল আপস এন্ড ডাউন বা ডিপ্রেশন প্লাস বা এলিভেশনসটা আমি কত ডিগ্রি সেটা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে স্পিরিট লেভেল। ইট কনসিস্ট অফ এ স্মল মেটাল টিউব উইথ কনসিস্ট এ স্মল বাবল। স্পিরিট লেভেল দিয়ে লেভেলটা ঠিক আছে কিনা, তোমার টেবলটাকে আমি যখন ফিক্সড করলাম স্টেশনে তখন দেখতে হবে টেবলটা লেভেল আছে কিনা। লেভেল না থাকলে কি ঝামেলাটা হবে, যে তুমি যখন ইনস্ট্রুমেন্টটাকে ঘোরালে রাউন্ডিং করে বিভিন্ন অবজেক্ট গুলো নিতে যাবে তখন ওই এলিভেশনটা চেঞ্জ হয়ে যাবে বা তোমার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে লেভেল না থাকলে। আরেকবার যখন অ্যাকুরেসি চেক করতে যাবে তখন দেখা যাবে যে আগে পয়েন্টটা ঠিক ওই পয়েন্টে নাই, সরে গেছে হয়তো অ্যাঙ্গেলের কারণে। So your instrument should be level with the horizontal ground. The spirit level may also be circular, but its base must be flat so that it can be laid on the table. The table is truly level and the bubble remains central all over the table. That means তুমি স্পিরিট লেভেলটাকে বিভিন্ন জায়গায় টেবিলের বিভিন্ন জায়গায় বসিয়ে চেক করতে হবে বাবলটা সেন্টারে আছে কিনা। সব জায়গায় যাতে সেন্টারে থাকে এটা খেয়াল করতে হবে। এটাকে স্পিরিট লেভেলের মাধ্যমে চেক করতে হয়। যদি স্পিরিট লেভেল না থাকে বা তোমার অ্যাকুরেটলি হচ্ছে কিনা বুঝতে পারছো না, তাহলে একটা রাউন্ডেড শেপের একটা পেন্সিলকে তুমি যদি টেবিলে রাখো, সেটা যদি মুভ না করে তাহলে বুঝতে হবে টেবিলটা মোটামুটি লেভেল হয়েছে। এই সব জায়গায় তোমাকে দেখতে হবে। স্পিরিট লেভেলটা দেখতে এরকম হয়। বাবল যখন সেন্টারে থাকবে সেই সেন্টার বাবলটা তখন ইন্ডিকেট করবে that the instrument is absolutely level with the horizontal. And the magnetic compass, strap compass, magnetic compass যে কোনোটাই ব্যবহার করা যেতে পারে। It is used for orienting the table to magnetic north. The edge of the box compass are straight and the bottom is perfectly flat. Instrument details আসলে লাগবে না, তারপরে যখন তুমি ফিল্ড সার্ভেটা করবা তখন এই বিষয়গুলো ডিটেইল পড়তে হবে, জানতে হবে। এগুলো কুইজে আসতে পারে, ফিল্ড সার্ভেতে কুইজে আসতে পারে।
বাট প্র্যাকটিক্যাল যখন ভাইবা দিবা তখন লাগবে, জানতে হবে। এখন শুধু নামগুলো জানো, আর যদি তোমাকে ডিটেইল লিখতে বলে যে একটা সাপোজ তোমার চুয়েটের একটা নির্দিষ্ট এরিয়া বলে দিল, আইটি ইনকিউবেটরের বাম পাশটাকে তোমাকে প্লেন টেবল সার্ভে দিয়ে সার্ভে করতে বলা হলো, তুমি কিভাবে করবা? পুরো চুয়েটটাকে সার্ভে করতে বলা হলো প্লেন টেবলের মাধ্যমে, কোন মেথডে করবা, কিভাবে করবা, ডিটেইল গুলো লিখো। তখন হয়তো ইনস্ট্রুমেন্টের নাম সহ ডিটেইল তোমাকে লিখতে হবে। ম্যাগনেটিক কম্পাস দেখতে এরকমই হয়। প্লাম্বিং ফর্ক আর ইউ ফর্ক হতে পারে। Plumbing fork consists of a hairpin shaped brass frame having two equal arms. One end has a pointer while a plumb bob is attached to the other end. It is used in large scale survey for accurate centering of the station location on the table over its ground position. That is বললাম স্টেশনটাকে আমি টেবলে ফিক্সড করার জন্য, টেবলে শিফট করার জন্য, টেবল কোন পয়েন্টে আসলে তোমার স্টেশন সেটা বোঝার জন্যই প্লাম্বিং ফর্ক ইউজ হয়। হতে পারে ইউ ফর্ক উইথ প্লাম বব। ইউ ফর্ক যেটা টেবলটাকে ইউ শেপ দিয়ে টেবল পাস করলো, দেন স্টেশনে চলে গেল ববের মাধ্যমে। এগুলো সেম কথা, তোমার ফিল্ড ওয়ার্কের সময় বেশি লাগবে, এরকম ভাবে দেখতে হয়। অ্যাডভান্টেজ অফ প্লেন টেবলিং, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো কি, চুয়েটের জন্য কোন মেথড তুমি ব্যবহার করবে, অথবা একটা চট্টগ্রাম সিটির জন্য, সিটির একটা এরিয়ার নাম বলে দিলে এরিয়াটা এই ধরনের, যে এরিয়াতে তুমি কোন মেথডে প্লেন টেবল সার্ভেটা করতে পারো। প্লেন টেবল সার্ভে মেথড 4টা আছে, তো আমরা ডিটেইল দেখবো পরেই। So advantage, it is most suitable for preparing small scale maps. Maps ছোট স্কেলের ম্যাপের জন্য প্রয়োজন। It is most rapid, খুব র্যাপিডলি কাজটা হবে যেহেতু প্লটিং এবং অবজারভেশন একই সাথে হয়ে যাচ্ছে, ডাটা প্রিপারেশন হয়ে যাচ্ছে একসাথে, আবার প্ল্যান বা ম্যাপ যেটা সেটাও হয়ে যাচ্ছে, যে কারণে এটা খুবই র্যাপিডলি হয়। ফিল্ড ওয়ার্ক হচ্ছে বাট অফিস ওয়ার্কের দরকার হচ্ছে না। The field book is not necessary as plotting is done in the fields concurrently with the field work, and hence the mistakes in booking the field notes are avoided. The surveyor can compare the plotted route with the actual features of the area surveyed and thus can ascertain if it represents them properly. That means তুমি কাজ করার সময় বুঝতে পারছো ড্রয়িংটা আসলে ঠিক হচ্ছে কিনা, যেটা আমি দেখতে পাচ্ছি সেটা ড্রয়িং করতেছি, তারপরেও বুঝতে পারবো যে এটা বুঝতে পারবো যে ড্রয়িংটা আসলে ঠিক হচ্ছে কিনা, কাজটাকে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে কিনা সেটা বোঝা যাচ্ছে। It is particularly advantageous in magnetic areas where compass survey is not reliable. ম্যাগনেটিক এরিয়াতে কম্পাস সার্ভে যে কাজ করলে যেটা হয়, ম্যাগনেটিক ইফেক্টের কারণে কম্পাসটা ঠিকমতো কাজ করে না, ডিরেকশনটা ঠিকমতো পাওয়া যায় না। সো এই ধরনের ক্ষেত্রে প্লেন টেবলিং ইউজ করা ইজিয়ার। ইট ইজ লেস কস্টলি দ্যান এ থিওডোলাইট সার্ভে। থিওডোলাইটের দাম অনেক বেশি, এবং ইনস্ট্রুমেন্ট হ্যান্ডলিং, এটাতে তোমার ম্যান পাওয়ার যে বা ম্যান মেড যেটা কাজ হবে, তাদের ডিমান্ড অনেক হাই, বা তাদের নলেজ দরকার, নলেজেবল পার্সন লাগবে, থিওরিটিক্যাল লাগবে, আদারওয়াইজ হবে না। বাট প্লেন টেবলের ক্ষেত্রে যে কেউ এটা কাজটাকে ইজিলি বুঝাই দিলে করতে পারবে। It is less costly than theoretical survey. Great skill is required to prepare a satisfactory map. Greater skill দরকার নেই। একটা কোয়েশ্চেন হয় অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ প্লেন টেবল সার্ভে, আর একটা কোয়েশ্চেন হয় অনেক সময় ডিফারেন্স বিটুইন থিওরিটিক্যাল সার্ভে এন্ড প্লেন টেবল সার্ভে, এটা হতে পারে অনেক সময় কোয়েশ্চেন। Difference between theodolite survey and plain survey. Disadvantages of plain survey. It is not suitable for work in a wet climate. Drawing sheet ব্যবহার হবে যেহেতু এটা রেইনি সিজন বা ওয়েট এনভায়রনমেন্ট যদি হয় সেক্ষেত্রে এটা suitable না। It is heavy, circumference and awkward to carry. That means plain টেবিলটা হেভি, অনেক মোটামুটি ড্রয়িং বোর্ড অ্যাটাচ থাকে, cumbersome and awkward to carry. Carry করতে difficulty আছে. There are several accessories to be carried and therefore they are likely to be lost. A lot of instruments and accessories to be carried that may be lost during operation. It is not intended for accurate work. এটা তো আগেই বলা হয়েছিল, গ্রেটার অ্যাকুরেসি যেখানে দরকার এই ধরনের কাজে প্লেন টেবলিং ইউজ করা যাবে না। If the survey is to be replotted to a different scale or quantities are to be computed, it is great inconvenience to absence of the field notes. That means যদি ডিফারেন্ট কোন স্কেলে প্লট করতে হয় তখন এটা সম্ভব হয় না, যেহেতু আমরা আগে একটা স্কেলে করে ফেলেছি, আবার কোনো ফিল্ড নোট নাই,
কোন ডিরেকশনে কোনটা কতটুকু চেঞ্জ হয়েছে নোট না থাকার কারণে এটাকে পরবর্তীতে রিপ্লট করা সম্ভব হয় না। নেক্সট হচ্ছে সেটিং আপ দ্য প্লেন টেবল সেটিং কিভাবে করবা। সেটিং এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ওরিয়েন্টেশনটা দুই মেথডে হয়, সেটা আমরা দেখবো। প্রথমেই সেটিংটা হরিজন্টালের সাথে যাতে লেভেল থাকে স্পিরিট লেভেল দিয়ে চেক করে নিব, দেন ইউ ফর্ক দিয়ে আমি স্টেশনটাকে লোকেট করব ড্রয়িং শিটে। এই বিষয়গুলো একটু বলা হচ্ছে, জাস্ট ডিটেল বলার কিছুই নেই। দেন হচ্ছে ওরিয়েন্টেশন অফ দ্য প্লেন টেবল সার্ভে। ওরিয়েন্টেশনটা ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন আকারে আসে অনেক সময়। or the method of orientation of plane table survey, write down or write short note on orientation by backsighting or orientation by magnetic needle, anyone। দুটো মেথড আছে, দুটো মেথড এই গুরুত্বপূর্ণ। ওরিয়েন্টেশন কাকে বলবো? ওরিয়েন্টেশন হচ্ছে আমি একটা পয়েন্টে কাজ করলাম, ডিটেইল সব নিয়ে নিলাম, পরে আরেকটা স্টেশন বা আরেকটা পয়েন্টে চলে গেলাম, তখন আমাকে আগের পয়েন্টটা কিভাবে আমি লোকেট করব, আগের পয়েন্টের সাথে আমি কিভাবে ড্রয়িং শিটটাকে অ্যাডজাস্ট করব বা ফিল্ডে কিভাবে কাজটাকে অ্যাটাচ করব। একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে চলে গেলে তো সবকিছু ডিটাচ হয়ে গেল, ড্রয়িং শিট পুরোপুরি আলাদা আলাদা জায়গায় শিফট হয়ে গেছে। তখন আমি আগের পয়েন্টটাকে লোকেট করা, আগের পজিশনের সাথে ম্যাচ করানোটাকে বলা হয় ওরিয়েন্টেশন। The operation of keeping the table at each of the successive stations parallel to the position which it occupied at the first station is known as orientation. যেটা আমি মুখে বললাম সেটাই এখানে ডেফিনিশন আকারে। It is necessary when the instrument has to be set up at more than one station. একটা স্টেশন হলে কোনো দরকার নেই ওরিয়েন্টেশন করার, যখন মোর দেন ওয়ান স্টেশন তখন ওরিয়েন্টেশন অবশ্যই লাগবে আগের পয়েন্টের সাথে সামঞ্জস্য রাখার জন্য। There are two methods of orienting the table, orientation by magnetic needle, orientation by backsighting. দুটো মেথড, একটা পার্থক্যটা যেটা বুঝতে পারছি এখানে, ম্যাগনেটিক নিডলের মাধ্যমে যদি ওরিয়েন্টেশন করো দ্যাট মিন্স নটটাকে দেখে নেওয়া, ফার্স্ট পয়েন্টের যে নট ঠিক করে নিলা, সেকেন্ড পয়েন্টে গিয়ে স্টেশনে গিয়ে আবার নটের সাথে তুমি অ্যাডজাস্ট করে নিলা, তাহলে ওরিয়েন্টেশন হয়ে গেল, শেষ, আর কোনো কাজ নাই। আর যদি ব্যাকসাইটিং বলি, ব্যাকসাইটিং হচ্ছে প্রিভিয়াস পয়েন্টের সাপেক্ষে তোমাকে লোকেশনটাকে অ্যাডজাস্ট করা, সেটা হচ্ছে ব্যাকসাইটিং। প্রথম স্টেশনে কাজ করলাম, প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশন ঠিক করলাম, দ্বিতীয় স্টেশন কোনটা হবে সেখান বরাবর একটা লাইন ড্র করলাম, লেন্থ মেজার করলাম, দেন দ্বিতীয় স্টেশনে চলে গেলাম, দ্বিতীয় স্টেশন থেকে প্রথম স্টেশন বরাবর আবার সাইটিং করে এটাকে অ্যাডজাস্ট করে নেওয়া হচ্ছে ওরিয়েন্টেশন বাই ব্যাকসাইটিং। ম্যাগনেটিক নিডল দিয়ে সচরাচর ব্যবহার হয় না, যদি দেখা না যায় বা বাইসেক্ট অথবা ইন্টারসেকশন বা সাইড ভ্যান দিয়ে এলইডি দিয়ে যে কাজটা করতেছো ফার্স্ট স্টেশন থেকে যদি তুমি বাইসেক্ট করতে না পারো তখন ম্যাগনেটিক নিডলটা ব্যবহার হবে। আর এটা তোমার এরর থাকতে পারে, যেহেতু ম্যাগনেটিক ফিল্ডের কারণে নর্থের ডিরেকশন 1-2 ডিগ্রি ইম্প্যাক্ট করতে পারে, ইফেক্ট আসতে পারে। সো magnetic field variation কারণে it may be a fault, may not be reliable, there may be errors due to variations of magnetic fields. So orientation is by backsighting. In this method the table is oriented by backsighting through the array which is drawn from the previous station. This is most accurate and reliable method of orientation of the plane table. There may be a question on difference between orientation by magnetic needle and by backsighting. Next, methods of plane tabling. What are the available methods of plane table survey? Basically, it's 4 methods. One is radiation method, second intersection method, traversing method, resection method. এই 4টা মেথড খুব ভালো করে জানতে হবে। ফিল্ডওয়ার্কে তোমাকে যে কোনো একটা মেথডে করতে বলতে পারে, গ্রুপ টিচার যিনি উনি বলতে পারে তুমি ইন্টারসেকশনে করো, আরেক গ্রুপকে বলতে পারে তুমি ট্রাভার্সিং এর মাধ্যমে সার্ভেটা করবে। সো তোমাকে যে কোনো মেথডই জানতে হবে ভালো করে। এবং পরীক্ষায়ও দেখা যাচ্ছে তোমাকে একটা এরিয়া দিয়ে দিল, একটা এরিয়ার ডিটেলস বলে দিলাম আমি যে এই এরিয়াটা এরকম দেখতে, এই জিনিসগুলো আছে, তুমি কোন মেথডটাকে সুইটেবল মনে করো, কি কেন মনে করছো সুইটেবল, এবং কাজটা তুমি কিভাবে করবে ওই মেথড দিয়ে ডিটেইল লিখো, এরকম একটা কোশ্চেন আসতে দেখা যায়।
তো চারটা মেথড আমরা প্রথমেই রেডিয়েশন মেথড, এটা যদি খুব ছোট এরিয়া হয়, একটা পয়েন্ট বা একটা স্টেশন থেকে পুরো এরিয়াটাকে যখন দেখা যায় তখন সেটাকে রেডিয়েশন মেথডে করা সম্ভব একটা মাত্র স্টেশনের সাপেক্ষে। অবজেক্টস, সবগুলো অবজেক্টে জাস্ট রেডিয়েশনের মাধ্যমে তুমি দেখে নিলা এবং ড্র করে নিলা, শেষ। And it is also used for locating the details from the station which have been established previously by other methods such as triangulation or traversing. That means previous কোনো ওয়ার্ডস triangulation বা traversing এর মাধ্যমে যদি স্টেশন ফিক্স ছিল আগে, তখন তুমি আদার ডিটেইল গুলোকে নিবা কিভাবে, সেটা নেওয়ার জন্য রেডিয়েশন মেথড ব্যবহার করা যেতে পারে। রেডিয়েশন মেথড কিভাবে করতে হয় সেটা ডিটেইল এখানে লেখা আছে, আমি এত ডিটেইল বলবো না। ক্যাপিটাল এবিসিডি যেটা, এটা হচ্ছে ফিল্ডের প্লটটা ক্যাপিটাল এবিসিডি। আর এখানে ড্রয়িং শিটটা ব্লু কালার যেটা দেখতে পাচ্ছি রেক্টেঙ্গুলার, এটা ড্রয়িং শিট। এখন ড্রয়িং শিটে তুমি পি হচ্ছে পয়েন্ট বা স্টেশন, সেই স্টেশন থেকে তুমি ফিল্ডের এবিসিডি গুলোকে রেডিয়েশন করবা। দ্যাট মিন্স ভিশন সাইড দিয়ে দেখে জাস্ট লাইন ড্র করবা, রে ড্র করবা, দেন লিনিয়ার মেজারমেন্টটা নিয়ে ওই স্কেল অনুযায়ী ড্রয়িং শিটে প্লট করবা। এটাই সিম্পল রেডিয়েশন মেথড। ইন্টারসেকশন মেথড সেকেন্ড মেথড, এটা বেশি ইউজ হয় ইন্টারসেকশন। In this method, the point is fixed on the plane by the intersection of rays drawn from two instrument station. এখানে একটা দুটো স্টেশনের সাপেক্ষে কাজটা করা হয়। আগেরটাতে ছিল শুধুমাত্র সেন্ট্রাল একটা পজিশনের থেকে, বাকি সব ডিটেল গুলো আমি নিব। আর এই ক্ষেত্রে দুটো স্টেশন, লিস্ট দুটো স্টেশন ব্যবহার করা হয়। দুটো স্টেশন থেকে দুটো স্টেশনের কানেক্টরকে বলা হয় বেজ লাইন। বেজ লাইন থেকে, দ্যাট মিন্স দুটো পয়েন্ট থেকে তোমাকে ইন্টারসেকশন, দ্যাট মিন্স এ স্টেশন থেকে ডাটা নিলাম, বি স্টেশন থেকেও ডাটা নিলাম। ডাটা নেওয়ার পরে যে পয়েন্টে ইন্টারসেক্ট হলো ওই অবজেক্টটার ডিস্টেন্স হবে সেটাই, ওই অবজেক্টটার লোকেশন হবে সেটাই। এখানে কোনো ডিস্টেন্স মেজারমেন্ট দরকার হচ্ছে না, অবজেক্ট গুলোর ডিস্টেন্স মেজারমেন্ট দরকার হচ্ছে না। লিনিয়ার মেজারমেন্ট শুধুমাত্র বেস লাইনের হলেই চলবে। যেহেতু ইন্টারসেকশন হচ্ছে, তার মিন্স তুমি ড্রয়িং থেকে তাদের ডিস্টেন্স গুলো ক্যালকুলেট করতে পারবে, যেহেতু স্কেল জানা আছে। অবজেক্ট গুলো ইন্টারসেক্ট হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্টে, কিভাবে হয় সেটাও এখানে ডিটেইল বলা হচ্ছে, আমি এখানে দেখাচ্ছি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ফিল্ডের এ বি সি ডি ই এই পাঁচটা পয়েন্ট আছে তোমার। এই পাঁচটা পয়েন্টকে, এই প্লটটাকে আমি ওরিয়েন্টেশন ইন্টারসেকশন মেথডে যদি আমি প্লটিং করি, সেক্ষেত্রে আমাকে একটা বেস লাইন ক্রিয়েট করতে হবে। বেস লাইনটা আমি ধরে নিলাম এ বি, দুটো পয়েন্ট, ফিল্ডের ক্যাপিটাল এ বি দুটো ফিক্সড পয়েন্ট, এটা তোমার বেস লাইন, কানেক্টিং লাইনটা, সেটাকে আমি বললাম বেস লাইন বা দুটো মেইন স্টেশন। এই দুটো মেইন স্টেশন থেকে তুমি অন্যান্য যত অবজেক্টস আছে সবগুলো অবজেক্টকে একটা স্টেশন থেকে সাইড করবে। এ থেকে প্রথমে সাইড করলাম এবং পরে ইনস্ট্রুমেন্টটাকে ওরিয়েন্টেড করে ব্যাক সাইটিং এর মাধ্যমে বি তে গিয়ে বি থেকে আবার সেই সিমিলারলি সাইটিং করব। সাইটিং করলে তারা একই, যেহেতু অবজেক্ট গুলো, সেই অবজেক্ট গুলোকে ইন্টারসেক্ট করতেছে। ইন্টারসেক্টিং পয়েন্টটা হচ্ছে তার লোকেশন। এখানে আমি ইডিসি যে লোকেশন গুলো আছে তাদের কোনো লিনিয়ার মেজারমেন্ট করব না, তাদের ডাইমেনশন বা ডিরেকশন বা তাদের ডিসটেন্স আমি ড্রয়িং শিটের থেকে, ড্রয়িং শিটের স্কেল অনুযায়ী আমি পেয়ে যাব। আশা করি বুঝতে পারছো ইন্টারসেকশন মেথড কিভাবে কাজ করবে। আর কোনো কোয়েশ্চেন আছে ইন্টারসেকশন মেথড নিয়ে? আরেকবার স্যার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। ইন্টারসেকশন মেথড রেডিয়েশন মেথডে যেটা প্রথমে বলেছিলাম, একটা পয়েন্ট থেকে পুরো স্টেশন, পুরো প্লটটা দেখা যাচ্ছে, একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে আমি কাজটা করে ফেললাম, শেষ। কিন্তু ইন্টারসেকশন যদি তোমার দেখা না যায় সেই ক্ষেত্রে হতে পারে, বা তোমার সুইটেবিলিটি অনুযায়ী তুমি ব্যবহার করবে। এখানে দুটো স্টেশন থেকে পুরো প্লটটা দেখা যাওয়ার মতো একটা ব্যাপার। তো দুটো স্টেশন থেকে কানেক্টিং লাইন যেটা, সেটাকে আমরা বেজ লাইন বলছি। সেই বেজ লাইনের এ এবং বি দুটো পয়েন্ট থেকে আমি অন্যান্য অবজেক্ট গুলোকে সবগুলো বরাবর সাইটিং করে রেজ গুলো ড্র করে নিব। দ্যাট মিন্স স্ট্রেট লাইন বা ডটেড লাইন দিয়ে আমি রে দেখালাম, সেই রে গুলো এঁকে নিব। ডাইরেকশন চেঞ্জ করে বি স্টেশন থেকেও সিমিলারলি সবগুলো রে সাবজেক্ট গুলো ড্র করলাম।
এই অবজেক্ট গুলোর দুটো স্টেশন থেকে যেহেতু দুটো লাইন, তার মানে দুটো লাইন গিয়ে ইন্টারসেক্ট করবে। ইন্টারসেক্ট যেখানে করবে সেটা তার ইন্টারসেকশন পয়েন্ট, সেটাই তার লোকেশন, অবজেক্টের লোকেশন পয়েন্ট। ওই লোকেশন পয়েন্টটাকে আমি কোনো লিনিয়ার মেজারমেন্ট লাগবে না, বা যদি নিই লিনিয়ার মেজারমেন্ট যদি নেওয়া হয় তাহলে আমার ড্রয়িংটা অ্যাকুরেট হলো কিনা সেটা আমি চেক করতে পারছি। ড্রয়িং এর স্কেল থেকেও আমি একই পয়েন্টের লোকেশনটা বা ডিসটেন্সটা ক্যালকুলেট করতে পারবো। এটা সিম্পলি স্টেশন ইন্টারসেকশন মেথডের ডিটেইল। ইন্টারসেকশন মেথডটাকে আবার এখানে আরো বেশি অবজেক্ট থাকলে কিভাবে নিবা দেখানো হচ্ছে। নেক্সট হচ্ছে ট্রাভার্সিং মেথড। ট্রাভার্সিং মেথড যদি এরিয়াটা অনেক লার্জ হয়, কোনো শেপের মধ্যে নাই, সেই ক্ষেত্রে যেমন তুমি রোডের জন্য কাজ করবা, রোড ইন্টারসেকশন, রোডের একটা লাইন বা লেন্থ, অথবা তোমার ড্রেনেজ লাইন করবা, ড্রেনেজ লাইন করতে গেলা, তখন তো এটা তো কোনো শেপ স্কোয়ার অথবা ট্রায়াঙ্গেল অথবা হেক্সাগোনাল কোনো শেপের প্লট হবে না, সেটা হবে জিগজ্যাগ প্যাটার্নের হতে পারে, হতে পারে স্ট্রেট লাইন, অনেক লম্বা স্ট্রেট লাইন, হতে পারে ইউ শেপের লাইন, ড্রেনেজ লাইন যেভাবে হয় বা রোড যেভাবে হয়। তো এটার কোনো ডেফিনিট কোনো ফিক্সড কোনো এরিয়া নাই, সাইজ নাই, যে কারণে এটাকে আমি একটা লাইন বা দুটো লাইন দিয়ে কভার করা সম্ভব না। সেখানে আমি ট্রাভার্সিং মানে ঘুরে ঘুরে কাজটা করতে হবে, যখন যতটুকু দরকার। একটা স্টেশন নিলাম, একটা স্টেশন থেকে কিছু ডিটেল নিয়ে নিলাম, তারপর আরেকটা স্টেশনে শিফট করলাম, আবার কিছু ডিটেল নিলাম, তারপর আবার স্টেশন নিলাম, এভাবে করে করে আমি ঘুরে ঘুরে বা ট্রাভার্সিং করে কাজটা সম্পন্ন করতে হবে। This is similar to that of compass survey or transit traversing. It is used for running survey lines between stations which have been previously fixed by other methods of survey. To locate the topographic details, it is also suitable for the survey of roads, rivers, etc. রোড, রিভার, ড্রেনেজ, এই ধরনের কাজের জন্য ট্রাভার্সিং। দ্যাট মিন্স অনেকগুলো স্টেশন লাগবে, অনেকগুলো স্টেশনে তুমি ঘুরে ঘুরে ডাটাগুলো প্লট করো। এটা একটা ক্লোজ ট্রাভার্সের মতো। ট্রাভার্সিং ক্লোজও হতে পারে, ওপেনও হতে পারে। ক্লোজ যদি ল্যান্ডটা যদি রিভার বা তোমার ছোট পন্ড হয়, ছোট পন্ড হলে তুমি ট্রাভার্সিং করতে পারতেছো, প্লট হলেও করতে পারতেছো। বাট যদি রোড হয় অথবা ড্রেনেজ লাইন হয় তখন তোমাকে এটা ওপেন একটা ট্রাভার্স হবে, ক্লোজ হওয়ার চান্স না, এরিয়াটা ডেফিনিট হবে না। এখানে 5টা বাহু দিয়ে দেখানো হচ্ছে, সেটা নাও হতে পারে। তো এইভাবে করে তোমাকে ট্রাভার্সিংটা সম্পন্ন করতে হবে। Lastly, resection method. This method is used for establishing the instrument station only. After fixing the station, details are located either by radiation or resection. দ্যাট মিন্স প্রিভিয়াস কোনো কাজটাকে এস্টাবলিশ করার জন্য ইনস্ট্রুমেন্ট স্টেশন গুলো নন ছিল, সেটাকে তুমি বসানোর জন্য ডিসেকশন মেথড ব্যবহার করা হয়। And এই ক্ষেত্রে আফটার ফিক্সিং দ্য স্টেশন ডিটেইলস আর লোকেটেড ইদার বাই রেডিয়েশন অর ইন্টারসেকশন। এখানে রেডিয়েশন বা ইন্টারসেকশনের মাধ্যমে ডিসেকশন মেথডটা করা হয়। রেডিয়েশন হতে পারে, ইন্টারসেকশন, যে কোনো মেথড ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে 2 পয়েন্ট প্রবলেম, 3 পয়েন্ট প্রবলেম, কিছু প্রবলেম আছে। দুটো পয়েন্ট নন থাকলে কিভাবে কাজটা করবা, 3টা পয়েন্ট নন থাকলে কিভাবে কিছু কাজ করবা। দ্যাট মিন্স প্রিভিয়াসলি নন পয়েন্টে, নন স্টেশনে তুমি কাজটাকে কিভাবে রিপ্লট করবা, রি-এক্সামিন করবা, রিসার্ভে করবা, সেটাই হচ্ছে রিসেকশন মেথডের কাজ। এররস হতে পারে প্লেন টেবল সার্ভেতে। যেটা বললাম, রিসেকশনে দুটো ক্রাইটেরিয়া আছে, 2 পয়েন্ট প্রবলেম, 3 পয়েন্ট প্রবলেম। তো 2 পয়েন্ট এবং 3 পয়েন্ট প্রবলেমটা দিয়ে ডিটেল পড়তে হবে, এটা অনেক সময় পরীক্ষা আসে। 2 পয়েন্ট প্রবলেম দিয়ে কিভাবে রিসেকশন মেথডে কাজ করতে পারো। 2 পয়েন্ট প্রবলেম মানে দুটো নন প্রবলেম বা দুটো নন স্টেশনের সাপেক্ষে তুমি পুরো কাজটা কিভাবে করবে। 3 পয়েন্ট প্রবলেম, 3টা নন পয়েন্ট, এটা একটু পরেও আছে আর ডিটেল বইতেও আছে। Next, errors in plane tabling. Table must be accurately oriented once the table is shifted. The LED should be correctly centered on the station point of the paper. Expansion and contraction of paper should be taken care of. বিষয়গুলো খেয়াল করতে হবে এররগুলোকে মিনিমাইজ করার জন্য। The table should accurately centered. The rays should be accurately drawn. The table should be sufficiently clamped. The board should be horizontal. Object should be accurately sighted. These are the errors, sources of errors.
তো এই হচ্ছে অবস্থা প্লেন ট্যাপলের। এছাড়া আমি যেটা বললাম দুটো পয়েন্ট আছে এই স্লাইড, এই নোটে এটা নাই দেখতে পাচ্ছি, এই স্লাইডে পাচ্ছি না তোমার ওরিয়েন্টেশনের যে ব্যাক সাইটিং ওরিয়েন্টেশনের মাধ্যমে এটা দেখতে পাচ্ছি না। তারপর আমি একটু খুঁজে দেখি কোথায় পাওয়া যেতে পারে। এখানে আরো কিছু ডিটেল আছে, এগুলো আমি শেয়ার করে দিব তোমাকে। প্লেন এলিডেট, টেলিস্কোপ এলিডেট, প্রিন্সিপালস অফ প্লেন টেবল সার্ভে, সাব কম্পাস, সার্কুলার বক্স কম্পাস, orientation method, methods of plane table survey, traversing, resection method আবার 4টা মেথড। তো ব্যাক সেটিং এর মাধ্যমে স্টেশন যেহেতু নোন, প্রিভিয়াসলি প্লটেড নোন পয়েন্ট, and the resector drawn through another known point, দুটো নোন পয়েন্টের সাপেক্ষে আমি রিসেকশনের মাধ্যমে দুটো ব্যাক সেটিং করে দেন আমি আদার ডিটেইল গুলোকে প্লট করব। 3 পয়েন্ট প্রবলেম। 3 পয়েন্ট প্রবলেম সলভ করতে 3টা মেথড আছে, গ্রাফিক্যাল মেথড, মেকানিক্যাল মেথড, লেমেন্স মেথড, ট্রায়াল এন্ড এরর মেথড যদি বলা হয়। এই লেমেন্স মেথড, প্রসিডিউর, গ্রাফিক্যাল মেথড বা বেসেলস মেথড, আর একটা বললাম হচ্ছে কি তোমার মেকানিক্যাল মেথড, ট্রেসিং পেপার মেথড, এগুলো একটু পড়ে নিবা, খুব একটা ইম্পর্টেন্ট না, তবে অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় আর কি অনেক এক্সামিনার, আমি দিব না কিন্তু মডারেশন বোর্ড হয়তো দিয়ে দিতে পারে। লেমেন্স মেথডে অথবা তোমার 3 পয়েন্ট প্রবলেম তুমি গ্রাফিক্যাল মেথডে কিভাবে করতে পারো পড়ে নিলেই হবে, হালকা একবার করে পড়ে নিলেই পারবে আশা করি। আর 2 পয়েন্ট প্রবলেম, 3 পয়েন্ট প্রবলেম আর 2 পয়েন্ট প্রবলেমের definition যদি দেখো, location of the position on the plan of the station occupied by the plan tables by means of observer to 3 well-defined points whose positions have been previously plotted on the plan. That means 3টা known পজিশনের সাপেক্ষে তোমাকে কাজটাকে যখন প্লটে প্লটিং করতে হবে বা রিএস্টাবলিশ করতে হবে, সেটাকে আমি বলতেছি 3 পয়েন্ট প্রবলেম। আর মেথডস 3টা আছে, সেটা তুমি একটু দেখে নিবা। বেসিক্যালি লেমন্স মেথডটা দেখবা আর হচ্ছে গ্রাফিক্যাল মেথডটা দেখবা, লেমন্স মেথড আর গ্রাফিক্যাল মেথডটা দেখবা। 2 পয়েন্ট প্রবলেম, দুটো নন, দুটো টু ওয়েল নোন ডিফাইন্ড পয়েন্টের সাপেক্ষে যখন প্লটিংটা করবে সেটাকে 2 পয়েন্ট প্রবলেম। প্রসিডিউর একটাই, এটাও একটু দেখে নিবা। স্যার লেমন্স মেথডটা যদি একটু বুঝিয়ে দিতেন হালকা করে ভালো হতো। লেমন্স মেথডটা বুঝিয়ে দিব, আচ্ছা ঠিক আছে। আমার আসলে পরীক্ষার ডিউটি আছে, 4th ইয়ারের পরীক্ষা শুরু হয়েছে জানো 1টা 40-এ, তো এই জন্য একটু আর্লি শেষ করার চেষ্টা করছি। ঠিক আছে, 3 পয়েন্ট প্রবলেমের আমরা লেমন্স মেথডটা একটু বলি দেখি।
This is স্যার easiest প্রবলেম and নাই quick. স্যার, যতটুকু পড়াইছেন স্যার আগের পড়াশো আমরা এগুলো পড়ি স্যার, তারপর একটু বুঝতে সমস্যা হচ্ছে তো স্যার, তারপর আবার নতুন হ্যাঁ টপিক হ্যাঁ শুরু হয়েছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। যখন কোনো একটা প্রবলেম ফেস করবা নতুন বা প্রিভিয়াসলি যেগুলো পড়ে ফেলেছি সেটাও যদি ডিসকাস করার দরকার হয় আমাকে বলবা, আমি আবার আবার ডিসকাস করব কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয়। হুম, তো কোনো অসুবিধা থ্যাংক নেই। ইউ। আজকে আর 3 মিনিট সময় আছে, যেহেতু 40 মিনিটের একটু লিমিটেশন আছে, সেই 3 মিনিট আমরা দেখি লেমন্স মেথডটাকে বুঝতে পারি কিনা। ওকে স্যার। Lemon's method is the easiest and quickest solution, and there are two basic principles. When the board is properly oriented and the LED sighted to each control site A, B, C, rays drawn from their respective signals will interest at a unique point. Interest হবে না, এটা হবে intersect. That means বোর্ডটাকে যখন আমি প্রপারলি ওরিয়েন্টেড করলাম এবং তিনটা স্টেশনকে আমি সাইটেড করলাম, তখন তারা একটা ইউনিক পয়েন্টে এসে ইন্টারসেক্ট করবে। এটা হচ্ছে একটা বেসিক পয়েন্ট। When rays are drawn from control signal, the angles of their intersection are true angles, whether or not the board is properly oriented. ট্রু অ্যাঙ্গেল মানে হচ্ছে দুটো ইন্টারসেক্ট করলে একটা ট্রু অ্যাঙ্গেল তৈরি হবে ওই পয়েন্টে গিয়ে। আদারওয়াইজ ওই পয়েন্ট থেকে যদি সরে যায় সেখানে অ্যাঙ্গেল ক্রিয়েট হওয়ার চান্স নাই, সেখানে সেটা অ্যাঙ্গেল হবে না। বাট ওই পয়েন্টকে কেন্দ্র করে অ্যাঙ্গেলটা হতে হবে। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপালের আরেকটা অংশ। দ্যাট মিনস কন্ট্রোল সিগন্যাল পয়েন্ট থেকে যদি তুমি ইন্টারসেকশন গুলো ড্র করো, তখন ওই তোমার তিনটা যে স্টেশন, সেই স্টেশনে যদি ট্রু অ্যাঙ্গেল বা পয়েন্ট বরাবর যদি অ্যাঙ্গেল ক্রিয়েট না হয় সেটা প্রপারলি ওরিয়েন্টেড হবে না। এটাকে বুঝাতে হলে আসলে ড্রয়িং করে না বুঝালে খুব একটা ইজি হচ্ছে না। এখানে দেখো এবিসি পয়েন্ট গুলো সব বলা হচ্ছে, কিন্তু ড্রয়িং এর যে পেজটা এটা এখানে নাই। এই এই শীটের সাথে ড্রয়িং বা যে ফিগারের পেজটা নেই আর কি। একটা টেবিলটাকে তুমি নিউ স্টেশনে বসাবা। হুম, এবং নিউ স্টেশন পি ধরে নিলাম, সেই পি স্টেশনে বসালাম, তারপর সেটাকে ওরিয়েন্টেড করব অ্যাপ্রক্সিমেটলি। সেটা ম্যাগনেটিক নর্থ ডিরেকশনের সাপেক্ষে হতে পারে বা আদার ডিরেকশনের সাপেক্ষে। তোমাদের আজকে 60 জন প্রেজেন্ট আছে। টোটাল স্টুডেন্ট কত ছিল? বি সেকশন না? Yes, sir. বি সেকশনে মিসিং কে আছে? মানে কেউ পার্মানেন্টলি অ্যাবসেন্ট এরকম কেউ আছে? 125 একবারে আসে না স্যার। 125। জি স্যার। আর অন্যরা বাকি 126। ম্যাক্সিমামই প্রেজেন্ট থাকে, মাঝে মাঝে 102 না 3 স্যার, ওই একটা স্টুডেন্ট অনেকদিন ক্লাস করে না। 76 আছো? 76, 79, 79, 82, Yes, sir. 82 প্রথম ক্লাস করো না তাই না? 88, Yes, sir. then 80, 91, Yes, sir. 101, Sir, I mean 91. 91 আছো? জি স্যার আছি স্যার। আগের স্যার ক্লাসটা আমার নেট প্রবলেমের জন্য স্যার করতে পারি নাই। 101, 102,
103. 103. 98. So 97. The 100. আমি দেখেছি 103 আছে কিনা। 10123 কেউ নেই? স্যার অনেকে স্যার জয়েন দেয়নি এখনো স্যার নতুন লিংকে। আচ্ছা 1877. Sir, 129. Yes, sir. Yes, sir. 77. Then 16107. 16107. স্যার অনেকেই ছিল, ওনাদের তো এখনো লিংক দিতে পারি নাই স্যার, লিংক দিছি এখন জয়েন দিবে স্যার। আচ্ছা ওয়ান টোয়েন্টি আছে 120. 119. Sir, 122. Sir, 120 আছে স্যার। 120 আছে 122. 122 নেই। 131 আছো? Yes, sir. প্রথম ক্লাস করনি? করছিলাম স্যার, মেসেজ স্যার ভয়েস শোনা যায় না স্যার, তখন সমস্যা করছিল। জি স্যার, স্যার আমি মেসেজ দিছিলাম স্যার। 122. 119. 119 নেই। 107 আছো? 107. 18 ব্যাচে 77 আছে স্যার। 1877 আছো? স্যার 128 স্যার 19128 77 আছো। 16107.